আমার নাম মোহাম্মদ মোহাইমিন হোসেন সাব্বির। আমার বাড়ি নাটোর জেলার লালপুর থানার পুরাতন ঈশ্বরদী গ্রামে। আমি আজকে আমার স্ত্রীর সাথে কয়েক বছর আগে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। এটা ছিল স্টুডিওতে এসে আমার এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, কিন্তু আমার ছুটি না থাকায় আমি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে পারলাম না বলে দুঃখ প্রকাশ করছি। তাই আমি ঘটনাটি লিখে পাঠাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন আশা করছি। ঘটনাটি আমি আমার শ্যালকের মুখ থেকে শুনেছি। খুব ভয়ানক কালো জাদুর ঘটনা। আমার স্ত্রীর ছদ্মনাম মিহি। ঘটনাটি 2016 সালের। তখন মিহি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছিল। সে ছিল খুব মেধাবী ও বুদ্ধিমতী একটা মেয়ে। সেখানে কলেজের একটা ছেলে মিহিকে পছন্দ করে এবং তাকে একটা প্রপোজাল দেয়। দুজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়, কিন্তু ছেলেটি খুব একটা সুবিধার ছিল না। মিহির সাথে সম্পর্ক থাকাকালীন সে আরও অনেক মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত ছিল। মিহি এটা কোনোভাবে জেনে যাওয়ায় সেই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে, কিন্তু সেই ছেলেটি কোনোভাবেই এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টা মেনে নিতে পারে না। সে মিহিকে দেখে নেওয়ার হুমকি দেয়। মিহি এগুলোতে ভয় না পেয়ে সেখান থেকে চলে আসে। তারপর মিহি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এরপর সেই ছেলেটি অনেকভাবে মিহির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এদিকে মিহি তার সাথে কোনো রকমের সম্পর্ক রাখবে না বলে সিদ্ধান্ত নেয়, কিন্তু এই বিষয়টাই মিহির জন্য কাল হয়ে দাঁড়ায়। এদিকে ব্রেকআপের পরে মিহি বাসা থেকে কোথাও বের হতো না। চুপচাপ বাসায় থাকতো, মন খারাপ করে থাকতো, কান্নাকাটি করত, কাউকে কিছু বলতো না। হঠাৎ করে মিহির বাড়ির মানুষ মিহির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল। ওর শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, কানে কম শুনত, প্রচণ্ড মাথা ব্যথা করত, বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে থাকলো। কিন্তু হঠাৎ করে সে এত অসুস্থতার মধ্যে সেই ছেলেটির নাম বারবার নিচ্ছিল। বাড়ির মানুষ খুব চিন্তায় পড়ে গেল। বাড়ির সবাই ভাবল হয়তো ব্রেকআপের কারণেই এমনটা হচ্ছে। যত দিন যাচ্ছিল সমস্যা ততই বাড়ছিল। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তার কোনো রোগ ধরতে পারে না। এক পর্যায়ে মিহি যেন পাগলের মতো হয়ে গেল। বাড়ির মানুষ খেয়াল করলো মিহি যখন একা থাকে তখন সে একাই কি যেন সব বলতো। মনে হতো ও কারোর সাথে গল্প করছে, কিন্তু ওর আশেপাশে কেউ নেই। এমন চলতে চলতে হঠাৎ একদিন মিহি বাড়ি থেকে বের হয়ে গেল। বাসার সবাই খোঁজ করছিল, সবাই চিন্তায় পড়ে গেল। মিহি এক কাপড়ে বের হয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির মানুষ মিহিকে আবিষ্কার করলো পাশের বাড়ির এক পুকুর পাড়ে। সেখানে সে ঝিম ধরে বসেছিল এবং কারোর সাথে কথা বলছিল। হাই, আমাকে নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা, যত দেরি করবে তত ক্ষতি। বাড়ির সব মানুষ অবাক হয়ে গেল। এত সুন্দর একটা মেয়ে, এত ভালো আর এত বুদ্ধিমতী, সে এমন করছে। বাড়ির মানুষ কেউ কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। মিহির দাদা তখন চিন্তা করলো এটা অনেক বড় একটা সমস্যা। তাই তিনি দেরি না করে সেই দিনই মসজিদের ইমাম সাহেবকে খবর দিলেন। মাগরিবের নামাজের পরে ইমাম সাহেব মিহিদের বাসায় আসলেন। ইমাম সাহেবকে দেখে মিহি চিৎকার করতে লাগলো, তুই কেন এসেছিস? তুই এখানে কিচ্ছু করতে পারবি না। মিহির এই ব্যবহার দেখে বাড়ির মানুষ অবাক হয়ে গেল, কারণ মিহি ছিল নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে। মিহি বারবার হুজুরকে মারতে যাচ্ছিল। বাড়ির সবাই মিহিকে যেন আটকে রাখতে পারছিল না। হুজুর অনেক চেষ্টার পরে কিছু ঝাড়ফুঁক দিয়ে তাকে শান্ত করল। হুজুর বললেন, ওর অনেক বড় একটা সমস্যা হয়েছে, আপনারা যত দ্রুত ওকে কোনো বড় হুজুরের কাছে নিয়ে যাবেন ততই ভালো। সেদিন রাতে মিহিকে আটকে রাখা অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, কারণ মিহি বারবার বাড়ি থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। মিহির বাবা কোনো উপায় না পেয়ে সেদিন রাতে মিহিকে বেঁধে রাখলেন। মিহি সেদিন সারা রাত তার মাকে বলেছিল, দেখো মা, ও এসে আমার হাতে রক্ত মাখিয়ে দিয়ে গেল, তুমি হাতটা ধুয়ে দেবে মা, দাও না, খুব বিদঘুটে লাগছে। ওই দেখো, ও কাউকে খুন করে এসেছে, আমাকে রক্ত মাখিয়ে গেল, তুমি হাত ধুয়ে দাও মা, আমার হাতটা ধুয়ে দাও। এভাবে কোন রকমের রাতটা পার হলো। পরদিন ওকে বড় একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। আগে বলে রাখি, যে হুজুরের কাছে মিহিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হুজুর ছিলেন বড় একটি মাদ্রাসার আলেম। মিহির বাড়ির মানুষ হুজুরকে সব কথা খুলে বলল। তারপর মিহিকে সেই হুজুরের সামনে নিয়ে আসা হলো। হুজুরকে দেখে মিহি
হাসতে শুরু করলো। সেই হুজুর মিহিকে দেখলেন এবং চারিদিকে গোল বৃত্তাকার একটা দাগ আঁকলেন। মিহিকে সেই বৃত্তের মাঝখানে বসিয়ে প্রশ্ন করতে লাগলেন, তুই কে? কোথা থেকে এসেছিস? আমি কে সেটা জেনে তুই কি করবি? বাঁচবে না, ও বাঁচবে না। কি চাস তুই? আমি রক্ত চাই। এবারে হুজুর দোয়া দুরুদ পড়ে ফুঁ দেওয়ার সাথে সাথে মিহি জ্ঞান হারিয়ে ফেলল। তারপর হুজুর মিহির বাবাকে বললেন, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদুতে মিহির মাথার চুল আর ও যে জামা পরে সেই জামার সুতো ওর চুলের খোঁপা ব্যবহার করা হয়েছে। ওগুলো দিয়ে কোনো এক ভয়ানক রক্ত খেঁকো পিশাচ মিহির পেছনে লাগিয়ে দেয়া হয়েছে। আর এই পিশাচ এত শক্তিশালী যে তার সাথে পেরে ওঠা অনেক কষ্টসাধ্য। আর পিশাচকে ইচ্ছে করেই কালো জাদুর মাধ্যমে মিহির পেছনে লাগিয়ে দেয়া হয়েছে যেন মিহিকে ধীরে ধীরে সম্পূর্ণ মৃত্যুর মুখে ফেলে দেওয়া যায়। এই কালো জাদুর চিকিৎসা করতে হলে ওকে কোনো কিছুতে বাধা দেওয়া যাবে না। ও যা করতে চায় করতে দিন। ওকে শুধু চোখে চোখে রাখুন আর আমাকে 5 দিন সময় দিন। হয়তো পুরোপুরি ঠিক হবে না, তবুও পিশাচটিকে দূরে সরিয়ে রাখা যাবে। আমার সব মিলিয়ে 5 দিন লাগবে। এই কথা শুনে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লেন। হুজুরের কথা মতো পরদিন থেকে মিহিকে আর কেউ কোনো কিছুতে বাধা দিল না। মিহি সকাল থেকে কলেজে গিয়ে সেই জায়গাটাতে যেত যেখানে মিহি আর সেই ছেলেটা বসতো। এদিকে সব বন্ধু বান্ধবীরা মিহির সাথে কথা বলার চেষ্টা করতো, কিন্তু ও কাউকে চিনতে পারতো না। ও শুধু একটা কথাই বলতো, ও কোথায়? আমি ওর কাছে যাবো, ওকে ডাকো। বন্ধু বান্ধবীরা সবাই বুঝতে পারত সেই ছেলেকে মিহির সামনে নিয়ে আসতো, কিন্তু মিহি সেই ছেলেটাকে চিনতে পারত না, কারণ সেই পিশাচটা মিহিকে পুরোপুরিভাবে তার আয়ত্তে নিয়ে নিয়েছিল। এভাবে দেখতে দেখতে 5 দিন পার হয়ে গেল। মিহিকে আবার সেই বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। এবার হুজুরকে দেখে আবারও মিহি জোরে জোরে চিৎকার করতে লাগলো। 5-7 জন মানুষ মিহিকে ধরে রাখতে পারছিল না। বারবার হুজুরের বাসা থেকে সে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল। মিহি অনেক জোরাজুরি করছিল, কোনোভাবে তাকে শান্ত করা যাচ্ছিল না। কোনো উপায় না দেখে হুজুর শেষ পর্যন্ত না পেরে তার পালিত জিনকে হাজির করলেন এবং অনেক কষ্টে মিহিকে একটি তাবিজ পরিয়ে দিলেন। তাবিজটি পরানোর পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলল। হুজুর বললেন, বিপদ এখনো কাটেনি, মিহিকে খুব সাবধানে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ ওই পিশাচটি এখনো মিহির কাছ থেকে চলে যায়নি। রাস্তায় খুব সাবধানে নিয়ে যাবেন মেয়েকে। তখন ঘড়ির কাঁটায় রাত 11:30। বাড়ির সবাই চিন্তায় পড়ে গেল, এত রাতে এই মেয়েকে নিয়ে কিভাবে তারা বাড়ি যাবে। হুজুরকে বলায় তিনি বললেন, ভয় নেই, তবে বাড়ি যাওয়ার পথে কোনো পুকুর পাড় অথবা বাঁশের ঝাড় দেখলে সেখানে যাবেন না, তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মিহির বাড়ির সবাই হুজুরের সাথে কথাবার্তা শেষ করে বাড়ির দিকে রওনা হলো। সেই আতঙ্কের মধ্যেই সবাই ছিল, কারণ ঘড়ির কাঁটায় তখন 11:45। সবার মধ্যে একটা ভয় কাজ করছিল, কিন্তু তাদের খেয়াল ছিল না যে বাড়ির সামনে সেই বাঁশঝাড়ের নিচ দিয়েই তাদের যেতে হবে। তারা কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না। সবাই চিন্তায় পড়ে গেল সেই মুহূর্তে। তাদের ভেতরে মিহির বাবা ছিলেন একটু সাহসী। তিনি বললেন, চলো, আল্লাহর নাম নিয়ে যাই, কিছু হবে না। সকলের অনিচ্ছা সত্ত্বেও সেই পথ দিয়েই তারা বাড়ির দিকে রওনা হলো। তারপর ঘটল ঘটনা। তারা বাড়ির রাস্তায় যেতেই সেই বাঁশঝাড়ের নিচে চারিদিকে ঘন কালো অন্ধকার, আশেপাশে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। মিহি তখনও স্বাভাবিক ছিল। কিছু দূর যাওয়ার পর ঠিক বাঁশঝাড়ের নিচে হঠাৎ নিস্তব্ধতা ভেঙে গেল। দাঁড়িয়ে গেল মিহি। বাড়ির লোকেরা জোর করে মিহিকে নিয়ে যেতে চাচ্ছিল। অনেক জোরাজুরির পরেও মিহিকে এক ধাপও সামনে এগিয়ে নিয়ে যাওয়া গেল না। মিহির বাড়ির সবাই মিহির সাথে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল। চারিদিক যেন থমথমে হয়ে গেল। তখন সবাই বুঝতে পারল তাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। সবাই দোয়া দুরুদ পড়তে শুরু করলো। এরই মধ্যে হঠাৎ মিহি চিৎকার দিয়ে কেঁদে উঠল আর বলতে লাগলো, আমাকে ছেড়ে দে, আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছিস। এই কথা বলতে বলতে হঠাৎ মিহি নিস্তব্ধ হয়ে গেল। বাড়ির সবাই ভয়ে একজন আরেকজনের দিকে তাকালো আর ভাবছিল কি হচ্ছে এইসব। সবাই আবার দোয়া দুরুদ পড়তে শুরু করলো। এবার মিহি হঠাৎ চিৎকার দিয়ে আবার হাসতে শুরু করলো এবং মিহি বলল যে তার নাকি কিছুই করতে পারবে না কেউ। এই কথা বলে মিহির হাতে বাঁধা তাবিজটা সে ছিঁড়ে ফেলে এবং বাঁশঝাড়ের পাশ দিয়ে পুকুরের দিকে দৌড় দেয়। মিহির বাড়ির মানুষরা চিৎকার করতে করতে মিহির পেছনে এগোতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না।
কিছুক্ষণ পরে মিহি যেন অন্ধকারে কোথাও মিলিয়ে গেল। সেদিন সারা রাত মিহিকে খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। মিহির বাড়ির মানুষ কোনো উপায় না পেয়ে আবার সেই হুজুরকে খবর দিল। হুজুর তাড়াহুড়ো করে বাড়ি থেকে সেই জায়গায় উপস্থিত হলেন। তিনি বললেন, আমি নিষেধ করেছিলাম যাওয়ার সময় বাঁশঝাড়ের নিচ দিয়ে না যেতে। আমার কথা আপনারা শোনেননি, জানি না এখন কি হবে। এদিকে সবকিছুর মধ্যে ফজরের আজান হলো। তখন হুজুর বললেন, ফজরের নামাজ আদায় করে তারপর আবার চেষ্টা করে দেখি। হুজুর নামাজ আদায় করলেন জায়নামাজে বসে। জিনেরা একে একে ফিরে এসে বললেন মিহিকে তাদের এলাকার পাশে নির্জন এলাকায় কোনো একটা গাছের নিচে রেখে দিয়েছে। তখন মিহির বাড়ির মানুষজন হুজুর সেখানে গেলেন এবং মিহি অচেতন অবস্থায় সেখানে পড়েছিল। সেই গাছটি ছিল অনেক পুরনো। গাছটি দেখে অনেক ভয়ঙ্কর লাগছিল এবং গাছের সাথে মানুষের চুল পেঁচিয়ে কালো জাদু করা হয়ে থাকে। এটা এমনই একটি গাছ ছিল। সেখানে বিভিন্ন খারাপ মানুষেরা কালো জাদুতে মেতে থাকত। হুজুর বললেন, এই গাছে মিহির চুল এবং জামার সুতা আর মিহির ব্যবহারের কালো খোঁপা পেঁচিয়ে রাখা হয়েছে। হুজুর তখন সেই জিনদের মাধ্যমে মিহির ব্যবহৃত জিনিসগুলো শনাক্ত করে পুড়িয়ে ফেললেন এবং হুজুর বললেন জেলেরা নদীতে মাছ ধরার জালের সাথে লাগানো এক টুকরো লোহার পা টেনে দিতে এবং সেটা সুতো দিয়ে মিহির কোমরে বেঁধে দিতে। হুজুরের কথা মতো তাই করা হলো এবং হুজুর বললেন, এই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই। হয়তো যতক্ষণ এই লোহার টুকরো মিহির সাথে আছে ততক্ষণও ভালো থাকবে, কিন্তু এটা খুলে গেলে আবার সমস্যায় পড়তে হবে। তবে ভয় নেই, আগের মতো আর সমস্যা হবে না। এরপর দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মিহির তেমন কোনো সমস্যা হয়নি। আবার সে স্বাভাবিকভাবে কলেজে যাওয়া শুরু করলো। তারপর আমার সাথে পরিচয়, প্রেম এবং বিয়ে। আর একটা মজার ঘটনা বাকি আছে। মিহির আমার সাথে সম্পর্ক হবার পর থেকে তার বাড়ির লোক খেয়াল করলো মিহির আগের থেকে অনেক স্বাভাবিক অবস্থা। আগের মতো আবার সে হাসি খুশি সবার সাথে কথা বলে। বিয়ের পরে আমার শাশুড়ি অর্থাৎ মিহির আম্মা মিহিকে নিয়ে আবার সেই হুজুরের কাছে গেলেন এবং হুজুরকে জিজ্ঞেস করলেন এখনো কোনো সমস্যা আছে কিনা। হুজুর মিহিকে দেখে অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? মিহির মা বললেন, কি হলো হুজুর, কোনো সমস্যা? উনি বললেন, আচ্ছা মিহির বিয়ে হয়েছে কতদিন হলো? মিহির মা বললেন, 6 মাস। আপনার জামাই কি করে, কোথায় থাকে? তখন আমার শাশুড়ি আমার বিষয়ে হুজুরকে সবকিছু বললেন। হুজুর কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ রেখে দরুদ পড়ে বললেন, আলহামদুলিল্লাহ। মিহির মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? জবাবে হুজুর বললেন, যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে তার 6 মাস আগে সেই ছেলের সাথে যখন মিহির সম্পর্ক হয় ঠিক তখন থেকে 2টা জিন মিহির পেছনে লেগে থাকা সেই পিশাচকে বিভিন্নভাবে অত্যাচার করত। কোনোভাবেই মিহির কাছে আসতে দিত না। এক পর্যায়ে সেই জিন দুটো রক্ত খেঁকো সেই পিশাচকে হত্যা করেছে। এখন আপনার মেয়ে সম্পূর্ণ আশঙ্কা মুক্ত। এই কথা শুনে আমার শাশুড়ি জিন দুটির কথা জানতে চাইলে হুজুর বলেন, এই জিন দুটি আপনার জামাই অর্থাৎ সাব্বিরের রক্ষাকারী জিন, যারা সবসময় সাব্বিরের আশেপাশে থাকে। তারা কোনো ক্ষতি করার চেষ্টা কেউ করলে তাদের বড় ক্ষতি করে দেয়। এমনকি যে ছেলে মিহির ওপর কালো জাদু করেছিল সে অনেকবার আপনার জামাইয়ের ওপরে কালো জাদু করার চেষ্টা করেছিল, কিন্তু সেই দুটি জিন আপনার জামাইকে রক্ষা করেছে, রক্ষা কবচ হিসেবে কাজ করেছে। আল্লাহর রহমতে আপনার মেয়ে আর জামাইয়ের আর কোনো সমস্যা হবে না।